তিনটে কিংবা পাঁচটা বে লিফকে নিয়ে নিন। এই টেকনিকটা আপনারা আজকেও করতে পারবেন, যদি বলেন কাল করবেন আপনি কালও করতে পারবেন। এক প্যাকেট এনে তার মধ্যে তিনটে খুঁজে বের করতে পারছি না, ভালো জানেন, সব ছেঁড়া। ছাড়াই বেশি আছে। ঝড়ের। তো এটা হচ্ছে কি, চাঁদ আপনার অমাবস্যার দিন চাঁদ কিছু থাকে না, তো ওই দিন আমরা যে টেকনিকটা করব এটা আমরা রিমুভাল খালি টেকনিক করব বের করে দেওয়ার জন্য। বের করা হয়ে গেল আমাদের। এবার প্রতিপদে হচ্ছে কি, চাঁদ আস্তে 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 বড় হতে শুরু করছে। তাহলে আপনি আপনার লাইফে যে যে ক্ষেত্রে গ্রোথ চান, খালি মানিটারি হুম। নয়, যে যে ক্ষেত্রে আমরা গ্রোথ চাই, হতে পারে হেলথ, হতে পারে রিলেশন, হুম। বুঝতে পারলেন তো? হ্যাঁ, যে যে হ্যাঁ, হ্যাঁ। ক্ষেত্রে আমরা গ্রোথ চাইবো সেই সেই জিনিসটা আমরা মেনশন করব, কিন্তু আপনার বিল খালি মানি না, মানি তো টানবই। হুম। এবারে হতে পারে আপনার গুড হেলথ, হেলথ আপনার লেখা একটা খালি ওখানে গুড হেলথ লিখতে হবে। দেখুন, রিলেশন সবারই প্রয়োজন থাকবে, রিলেশন যতই ভালো থাকুক, আরো জিনিসটাকে প্রকার করতে বা বন্ডিং আনতে অসুবিধা তো নেই। তো ওই জন্য আমি এরকম নর্মালি বলেছিলাম তিনটে বেলি, তিনটে যদি আছে, একটাতে লিখুন প্রসপারিটি, একটাতে লিখুন গুড হেলথ, আরেকটাতে লিখে দিন গুড গুড রিলেশন। বা যদি পাঁচটা আছে তখন মানি সম্বন্ধে একটু বাড়িয়ে দিতে পারবেন। একটাতে প্রসপারিটি অতি অবশ্যই লিখুন, প্রসপারিটি। প্রসপারিটি বলতে কি এখানে সচ্ছলতা আর কি, সচ্ছলতা। বাংলা লিখতে পারি তো? বাংলায় লিখুন, বাংলা লিখলেও তো হয়। লিখলেই হয়, আপনার আর কিছু না ইন্টেনশনটা, তো? ইন্টেনশন ম্যাটার হ্যাঁ। করে। স্যার Pros- বলছি কোন pros- দিকে লিখবো? এই কোন কোন দিকে লিখবো? দিকে লিখবেন যে দিকটা একটু প্লেন, যে দিকটাতে দাগ দাগ বেশি আছে না, উঁচু হয়ে থাকে, ওইখানটায় আমরা লিখবো না। মানে একটা তেজপাতাটা দেখতে পাচ্ছেন তো, সোজা উল্টো কোনটা, একটা দাদা দেখুন নাম তো লিখতে হবে না, শুধু না দাদা, নাম কিছু লিখবো না, আমরা এখানে মেনশন করবো না। তার মানে তেজপাতা উপরটা যেটা স্মুথ সাইড ওখানে তো লিখবো। স্মুথ সাইডে আমরা লিখবো খালি। ও, এক্সট্রা বলতে গেলে কি লিখতে পারি, আই এম প্রসপারাস। যে কোনো জিনিসকে দেখুন, যে কোনো জিনিসকে যখন অগ্নি সংযোগ করা হয়, তার মানে আমি কি করতে চাইছি, আমি ইউনিভার্সে এই মেসেজটা পাঠাচ্ছি। আচ্ছা, সচ্ছলতা একটা, আর আর বলুন। একটাতে লিখুন সুস্বাস্থ্য। সুস্বাস্থ্য, স্বাস্থ্য সবারই প্রয়োজন থাকে আমাদের। হুম, হুম, হুম। প্রসপ্যারিটি আমার তখনই থাকবে যখন আমার স্বাস্থ্য ঠিক থাকবে। আরেকটাতে হুম। লিখে দিন সুসম্পর্ক, মধুর সম্পর্ক, যেটা খুশি। নীল এটা ইঙ্ক ভালো। হতে পারে, রেড ইঙ্ক হতে পারে, যেটা খুশি, কোনো অসুবিধা নেই। কি এটা, আশ্চর্য জিনিস! এটাতে সবসময় করা হবে, অমাবস্যার দিন আমরা ব্লক আউট করে দেবো, পরের দিন টানবো। কারণ একটা ভালো বেরোলো না। ব্লকেজ রিমুভাল যখন করা হয়, মনে করুন ব্লকেজ রিমুভালের ক্ষেত্রে ব্যাপার কি থাকে, কোন দিকে আমার কি জিনিস ব্লক করছে আমিও পুরোপুরি প্রথম মানে প্রাথমিক স্তরে ধরুন বুঝতে পারা যায় না অনেক সময়, যখন স্টার্টিং হয়। অনেক সময় মানি আপনার স্টেবল হয় না, কারণ কি, যে ঘরে আপনার আপনার ডাক্তারের আনাগোনা লেগে থাকবে, সেখানে আপনার মানি স্টেবল হবে কি করে? যদি সম্পর্কের দিকও কিছু থাকে, রিলেশনশিপে যে কোনো কারণ ক্ষেত্রে হোক, সেখানেও কিন্তু এটা মানি এনার্জি ভাইব্রেশনটাকে আপনার হিট করে। ল অফ অ্যাট্রাকশনটাকে, ব্যাপারটাকে কিরকম দাঁড় করিয়েছে, ধরুন একটা টেবিল, তার চারটে পায়া। তো এই চারটে পায়ার মধ্যে একটা পায়া সম্পর্কও হয়, একটা পায়া সুস্বাস্থ্যও হয়। ওই চারটে যে পায়া আছে, যে কোনো একটা পায়া যদি নড়বড়ে হয়ে যায়, তাহলে কিন্তু আলটিমেটলি টেবিলটা আপনার পড়ে যায়। তো আমাদেরকে ল অফ অ্যাট্রাকশনে যখন আপনার ফোকাস করা হয়, তখন কিন্তু এটা নয় যে আপনি খালি মানির ওপরেই খাটবেন। অনেক সময় আমাদের কিছু ফিয়ার থাকে, কালকের যেটা রিচুয়াল বলেছিলাম ওটাতে ফিয়ারও বের করে দেয়, নন ফিয়ার কিংবা আননোন ফিয়ার। নন ফিয়ার কিংবা আননোন ফিয়ার ব্যাপারটা কিরকম দেখুন, অনেক সময় কিছু জিনিসকে আপনারা মানে ডিটেক্ট করতে পারবেন যে কোন পরিস্থিতিতে আপনি ভয় খান।
বা কোনো এমন ব্যক্তি থাকে অনেক সময় আমাদের লাইফে, যার সামনে আমরা ঠিকভাবে কথা বলতে পারি না, সেটা যে কোনো কারণে হতে পারে। তো এই যে জিনিসগুলো থাকে অনেক সময় বাচ্চা বয়স থেকে আপনি দেখবেন উঠে আসে। হোলি ফায়ার রেইকেতে যেরকম বলেছিল না, আনহিল ডরমেন্ট পার্ট, ব্যাপারটা কি এইটাই, যে এমন কোনো একটা পোর্শন বা জায়গা যেটা আনহিল্ড অবস্থায় রয়েছে। তো ব্ল্যাক ক্যান্ডেল ব্লকেজ রিমুভ বলতে আমরা স্পেসিফিক ভাবে ওইখানে কিছু বলি না, খালি ব্লকেজ কথাটা লিখে দিই। এবার ও যেখানে হিট করার ওখানে হিট করে দেয়, মানে টোটাল জায়গাটার ব্লকেজ রিমুভ হয়। আর আজকের যেটা করব, এবারে আমি আমার জীবনে কিছু ঢোকাবো, কালকে তো বের করে দিয়েছি ধরো, পরশুদিনও বের করে দিয়েছিলাম, কালও বের করেছি। তো এবার যখন রিচুয়ালটা করা হয়ে গেল আমাদের, যখন বেরিয়ে গেল, ওই দিন অমাবস্যার দিন চলাকালীন আমরা কোনো রকম এই ধরনের কাজ করব না যেটাতে এনার্জি টেনে নামাবো, মানে নিজের ভেতরে ঢোকাবো, আমরা সবসময় আউট করব। পূর্ণিমার দিন হলে কি হয়ে যায়, যে পূর্ণিমার দিনে একসঙ্গে আমরা দুটো রিচুয়াল করতে পারি, ব্ল্যাক ক্যান্ডেল স্পেলটাও করে দিতে পারি, তার সঙ্গে বেলিফ টেকনিকটা করতে পারি। আমার প্রসেসটা একটু লম্বা যাবে, অমাবস্যার দিন নয়। আজকে প্রতিবাদ হলো, এবারে তিনটে কাগজ, এই তিনটে বেলিফ বা পাঁচটা বিলিফকে যখন আপনারা লিখে নিলেন, সবসময় চেষ্টা করবেন কি একটা কর্পূর রাখতে। কারণ কি হয়, এই বেলিফটা আমরা বাইরে গিয়ে জ্বালাবো। এবার বাইরে গিয়ে যখন আপনারা জ্বালাবেন, হাওয়া টাওয়া থাকলে কি হবে, বেলিফ নিভে যেতে পারে বারবার। আর বারবার নিভে গেলে মনে একটা খুঁতখুঁত ভাব আসে, দেখবেন যে আমার কি রিচুয়ালটা পুরো হলো না, না রিচুয়াল আপনার পুরো হলো। এবার হাওয়া তো বইতেই পারে, চলতেই পারে আপনার, তো বেলিফ নিভতে পারে এখানে। আর বারে বারে কত আপনি দেশলাই কাঠি জ্বালাবেন। ওই জন্য বলেছিলাম কর্পূর। কর্পূর আরেকটা জিনিস করে কি, আমরা যেটা ধরুন ইন্টেনশনটা দিচ্ছি, যে ইন্টেনশনটা দিচ্ছি কর্পূর, ওই ইন্টেনশনটাকে পিউরিফাই করে। ইন্টেনশনটা পিউরিফাই করে বলতে, আমরা কিছু একটা ইন্টেনশন দিয়েছি ধরুন, যে জিনিসটাকে আমি টানছি নিজের মধ্যে, তো যে লেখাটা লিখেছি ওই রিলেটেড, ওই জিনিস সম্পর্কিত, যেটা লিখেছি সম্পর্ক হতে পারে, স্বাস্থ্য হতে পারে, মানি হতে পারে, সেই সম্পর্কিত ব্লকেজও কিছু যদি থাকে ওখানে, কিছু না কিছু তো থাকবে। আমি যখন টান ওটা বাড়াতে চাইছি ধরুন, কিছু না কিছু তো বাধা থাকবে। কর্পূর ওই বাধাটার উপরে হিট করে, এই জন্য কর্পূর। কর্পূর দিয়ে স্মাজিং কেন করা হয়, কোনো জায়গা আপনার মপিং কেন করা হয়, ওই কারণে ওই জায়গার এনার্জিটা আপনি বাড়াতে চান। আর কর্পূর জ্বালালে এখানে অক্সিজেন লেভেলটাও বাড়িয়ে দেয়, এটা ব্যাপার। স্যার কর্পূরটা কোথায় রেখে জ্বালাবো? কর্পূর যে কোনো একটা বাটি নিয়ে নেবেন আপনারা, স্টিলের বাটি হোক, যে কোনো একটা বাটি, যে কোনো ব্যবহার একটা করা? বাটি। ব্যবহার করা থাকলে এটা একটু ধুয়ে পুছে নেবেন, অসুবিধা নেই, আচ্ছা। তাই না? বা যদি ধরুন, আপনাকে বলছি, যদি ধরুন আপনাদের কাছে ধুনুচি আছে ঘরে, যদি ব্যবহার করা ধুনুচিও আছে, ওই ধুনুচির মধ্যেও একটু কর্পূর দিয়ে দিতে পারেন, ওখানেও বে লিফটা আপনি চালিয়ে দিতে পারেন। এটা নয় সবসময় ও, আপনার ইয়ে করতে হবে। বলছে স্যার এটা বাইরে গিয়ে করতে হবে না বাইরে ঘরে করব? না, বাইরে কি করবো, প্রথমে এগুলোকে কি করবো, আমরা বে লিফটা হয়ে গেলে বে লিফটাকে চার্জ করবো, ঠিক আছে? বে লিফ সবারই লেখা হয়ে গেলে করবেন কি, বে লিফ গুলো বাঁ হাতে নিয়ে নেবেন, ডান হাতে যেরকম আমরা হাতটা রাখি এইভাবে নর্মালি রেখে কোলের ওপর রেখে বসে যাবেন। দিয়ে একটা গাইডেড মেডিটেশন করবো, ইউনিভার্স থেকে, কসমিক এনার্জি থেকে, আপনার মানি এনার্জি ভাইব্রেশনটাকে আমরা টেনে নামাবো, তার সঙ্গে গুড হেলথেরও, রিলেশনশিপেরও এনার্জিটা টেনে নামাবো। এটা দিয়ে আমরা তেজপাতাগুলোকে চার্জ করবো। চার্জ যখন আমার হয়ে যাবে কমপ্লিট, তখন আমরা বাইরে যাব। বাইরে গিয়ে আপনি বাটি থাকলে বাটি, ওর মধ্যে একটু কর্পূর দিন, বা ধুনুচি যদি থাকে আপনার, ধুনুচির মধ্যেও আচ্ছা। দিতে পারেন। যদি এবার কেউ ফ্ল্যাটে আছে ধরুন, ফ্ল্যাটের ছাদে বা কোথাও যদি যেতে পারছেন না, আপনার অসুবিধা হতে পারে, তাহলে আপনি যে রুমে বসে আছেন রুমেই করুন, আপনাকে ছাদে ফাদে যাওয়ার দরকার নেই। রুমে করুন, জানালা দিয়ে ওই ছাইটাকে উড়িয়ে দিন, জানালা দিয়ে ইয়ে করে দিতে পারবেন। ফ্ল্যাটে হলে অসুবিধা হতে পারে, ঠিক আছে? তো এইটা এবারে আমরা করব কি, লেখা হয়ে গেল, লেখা হয়ে গেলে লেফট হ্যান্ডে আমরা নিয়ে নিলাম, রাইট হ্যান্ডে উপরে, রাইট হ্যান্ড তিনটে। স্যার আর কিছু আচ্ছা, লিখবো না? লিখুন। তিনটে তো হয়েছে। হ্যাঁ, তো তিনটেই করুন। ও, না আপনি পাঁচটা বললেন। না না, যদি কারো কাছে পাঁচটা থাকে, তেজপাতা তো আমরা পাঁচটা থাকে, পাঁচটা হলে মানি রিলেটেড,
দুটো অ্যাফার্মেশন বাড়িয়ে দেবেন, মানে তিনটে করুন। ওই তো প্রসপারিটি হলো, আচ্ছা রিলেশন হলো, গুড রিলেশন হলো, গুড হেলথ হলো, তিনটে হয়ে গেল আমাদের, আচ্ছা, তাই না? ঠিক আছে। এবারে লেফট হ্যান্ডে রেখে রাইট হ্যান্ড উপরে চাপা দিয়ে দেবেন, ঠিক আছে? চশমা যারা পরে, চশমা খুলে নিতে হবে। সবসময় মেডিটেশন করতে বসবো আমরা, চশমাটা খুলে নিতে হবে। যাতে লেখা হয়নি লিখে নিন। মার্কার পেন হলে লিখতে সুবিধা। লেফট হ্যান্ডে, লেফট হ্যান্ডে নেওয়ার পরে রাইট হ্যান্ড ওর উপরে হালকা করে চাপা দিন, খুব জোরে না, জাস্ট হোল্ড করার জন্য, জাস্ট হোল্ড করবো। তিনটে শ্বাস প্রশ্বাস নেব। একটা গভীর শ্বাস নিন, হোল্ড করুন শ্বাসটা, ধীরে ধীরে মুখ দিয়ে বের করে দিন। আবার একটা গভীর শ্বাস নিন, স্যার 1 মিনিট সময় দেবেন, 1 মিনিট মেডিটেশনটা শুরু করার আগে একটু সময় দেবেন মাত্র। ধীরে ধীরে মুখ দিয়ে বের করুন। স্যার একটু 2 মিনিট টাইম দিন, আমার লেখা হয়নি। কোন দিকে লিখবো একটু বলে দিন না। ডান। ইনহেল করে সব সময় শ্বাসটাকে পেটে ধরবেন, যখনই ইনহেল করবেন পেটটা বেলুনের মতো ফুলবে। হোল্ড করুন, ধীরে ধীরে মুখ দিয়ে বের করুন। পুনরায় আবার একটা শ্বাস, গভীর শ্বাস গ্রহণ করুন। যখনই শ্বাস গ্রহণ করবেন পেট আপনাদের ফুলবে। ধীরে ধীরে শ্বাসটা বের করে দিন মুখ দিয়ে। আবার একটা শ্বাস গ্রহণ করব, শ্বাসটা হোল্ড করব, ধীরে ধীরে শ্বাসটা মুখ দিয়ে ছেড়ে দেব। এবারে জাস্ট খালি নিজের শ্বাসের উপরে একটা খেয়াল রাখবো, যে এই শ্বাসটা আপনার কিরম চলছে। কোনো জোরে শ্বাস গ্রহণ করব না, খুব ধীরেও করব না। শ্বাসটাকে ও নর্মাল গতিতে যেরম এখন চলতে চাইছে ওকে ওইরকম চলতে দেবো। ওকে কোনো হোল্ডও করব না। প্রত্যেক শ্বাস আপনাকে এখানে চার্জ করছে, এনার্জাইজড করছে, আর প্রত্যেকটা প্রশ্বাস এখানে আপনাকে রিল্যাক্স করছে।
যখনই আপনি শ্বাস গ্রহণ করছেন, আপনি ধীরে ধীরে চার্জ হচ্ছেন, শক্তি সঞ্চার হচ্ছে। আর আপনার যেই প্রশ্বাস আপনি ছাড়ছেন, তখনই আপনি রিল্যাক্স আর শান্ত, আরো শান্ত হচ্ছেন। এবারে আমরা ভিজুয়ালাইজ করব যে ইউনিভার্স থেকে আপনার একটা গ্রিন লাইট এনার্জি ক্লকওয়াইজ রোটেট করতে করতে আমাদের দিকে এগিয়ে আসছে। ওই এনার্জিটাকে অ্যালাউ করতে হবে। আপনার প্রত্যেকটা শ্বাস ওই এনার্জিটাকে আপনার ক্রাউন চক্র দিয়ে ভেতরে প্রবেশ করাচ্ছে, টেনে নেওয়াচ্ছে। এই সময় নিজেকে পুরো একটা গ্রিন লাইট এনার্জির মতো অবস্থায় দেখব, যে এনার্জিটা টোটাল আমার বডিটাকে গ্রিন কালারে রূপান্তরিত করেছে। এখানে গ্রিন এনার্জিটা হলো আমাদের মানি এনার্জি। এই গ্রিন এনার্জিতে আমাদের হাতে রাখা যে বে লিফ, যার মধ্যে মানি রিলেটেড আমরা অ্যাফার্মেশন দিয়েছি, এই এনার্জি ওই বে লিফটাকেও চার্জ করছে, একই সাথে আমাদের মানি এনার্জি ভাইব্রেশনটাকেও বৃদ্ধি করছে। এই সময় জাস্ট একটা খালি খেয়াল আনুন যে আপনি যতটা পরিমাণ টাকা চান জীবনে, এই অ্যামাউন্ট যদি এখন আপনার কাছে চলে আসে, আপনার কিরকম মনোভাব হবে? আপনি কি কি করতে পারেন? এবারে আমরা ভিজুয়ালাইজ করব যে ইউনিভার্স থেকে একটা পিঙ্ক লাইট এনার্জি
ওটাও ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। এই পিঙ্ক লাইট এনার্জি কে অ্যালাউ করুন, নিজের ভেতরে প্রবেশ করতে দিন। এই পিঙ্ক লাইট খালি যে আমাদের জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের ব্যাপারটা খালি দেখছে তা নয়, আমার যে খালি রিলেশন দেখছে তা নয়, এটা আমাকে ব্যালেন্সও করছে। জীবনের যে যে ক্ষেত্রে আমার ব্যালেন্সের প্রয়োজন, সেই সেই ক্ষেত্রটা এই পিঙ্ক লাইট এনার্জি আপনার ব্যালেন্স করছে। সেটা হেলথ হোক, রিলেশন হোক, কোনো নিয়ার ওয়ান ডিয়ার ওয়ানের সাথে, ইভেন মানির সাথেও আমাদের একটা সম্পর্ক থাকে, সেটাও এই পিঙ্ক লাইট এনার্জি আপনার হিলিং করছে। আমাদের গুড হেলথ আর রিলেশনের যে অ্যাফার্মেশন বেলিফে আছে, এই পিঙ্ক লাইট এনার্জি এখন ওইগুলোকে চার্জ করবে। এইভাবে আমরা আগামী অন্তত পক্ষে 5 থেকে 7 মিনিট একই অবস্থায় বসে থাকবো।
এবারে আমরা ইউনিভার্সকে, মানি এনার্জিকে আর পিঙ্ক এনার্জিতে থ্যাঙ্কস জানাবো যে আমার উইশ ফুলফিল করে দেওয়ার জন্য, আর এই বেলি গুলোকে চার্জ করে দেওয়ার জন্য। দিয়ে ধীরে ধীরে আমরা চোখটা খুলবো, খুলে যে যেরকম সুবিধে আপনার তেজপাতাগুলো জ্বালাবো, জ্বালিয়ে ওর যে অ্যাশটা হবে, অ্যাশটা আমরা উড়িয়ে দেবো, দিয়ে নিজের জায়গায় এসে বসে যাবে। ওটা এবার জ্বালিয়ে দিতে হবে, একটা একটা করে জ্বালাবেন, একটা একটা। প্রথমে কর্পূরটা জ্বালিয়ে নিলেন, একসঙ্গে তিনটে না, একটা। আর যেটা জ্বালাবেন ওইটা দেখবেন যে মানিটা প্রথমে জ্বালাচ্ছেন, তাহলে মানি বলবেন, বা আপনি অর্থের, হেলথ বললে সুস্বাস্থ্য বলে, ওইটা দেখে জ্বালাবো কিন্তু, মানে উল্টো করে না। ধরুন ধরুন এটা, এখানে আমি গুড হেলথ লিখেছি, তো যখন জ্বালাবো এইভাবে জ্বালাবো যেন গুড হেলথ আমি দেখতে পাচ্ছি। এই মেসেজটা, আগুন, এই মেসেজটা আমরা ইউনিভার্সে পাঠাচ্ছি, যাতে এটা 4 টাইমস রিটার্ন হয় আমার কাছে। যেখানে বসে আছেন ওইখানেও জ্বালাতে পারবেন, কিন্তু অ্যাশটা আপনাকে বাইরে উড়িয়ে দিতে হবে। ছাদে বাইরে না যেতে এখানে পারলে, ফ্যানের হাওয়ায় এখানে ফ্যানের হাওয়ায় হবে না, বাইরেই যাই। ফ্যান গরমে। দাদা মোমটা কি হ্যাঁ, করবে? দাদা মোমটা কি পুরো জ্বলবে? ক্যান্ডেল, ক্যান্ডেলে ক্যান্ডেল? জ্বালাবেন। না, এটা আছে, এই একটা আছে, এটা নিবে ধরবো। ওই তো কুন্ডলের মতো আছে, ক্যাম্পার নেই আপনার কাছে? আছে। একটু ক্যাম্পার দিয়ে দিন, ওই যে বাটিটা নিয়েছেন না সুন্দর মতো, হুম। ওই বাটিটার ভেতরে ক্যাম্পারটা দিন, ক্যাম্পারটায় আগুন ধরিয়ে দিন, দিয়ে তেজপাতাটা ওতেই জ্বালান একটা একটা, ওর মধ্যেই ছাইটা পড়বে, ওই সব দিক ছাইটা তালা আমরা দেওয়া হয়ে বাইরে। গেছে, তালাটা একটু খুলতে হবে এদিকে, এ এদিকে তালা খুলে তালাটা দিন। খুলে দিতে হবে। ওটা জ্বালিয়ে দিন। জ্বালানো হয়ে গেলে বসবেন, ক্যাজুয়াল আপনাকে বসে যেতে হবে। মানে কত বড় কর্পূর নিয়েছেন, অনেক দুর্লভ জিনিস। এবারে দেখুন, প্রত্যেক 30 বছরেই স্যাটার্ন যখনই একটা হাউস থেকে আরেকটা হাউসে ট্রানজিট করে, এখন মিনে আছে, মেষে যখন ঢুকবে, ও লাস্ট টাইম ঢুকেছিল 30 বছর আর আগে। বালিশে উঠবি না। 30 বছর আগে ঢুকেছিল ওঠ। মেষে, আবার এখন ঢুকলো। মেষ থেকে যখন বৃষে যাবে, ওই 30 বছর আগেও কিন্তু বৃষে ঢুকেছিল, আবার 30 বছরে ঢুকছে। 30 ইয়ার্স এর, এখন বুঝুন এই 30 বছরের কনসেপ্টটা কি, মানে বলতে চাইছে, বললে সবাই হবে আরে বাবা 30 বছর পরে এসছে। তা আমাকে কয়েকজন কোশ্চেন করেছিল যে 30 বছর পরে এলো, যোগটা পেলাম না গো। তাহলে মোটামুটি তো আমরা যা মীন বয়সে, রাশিতে ঢুকেছে, হ্যাঁ বলছি মীন শুনুন, রাশিতে যে যে বয়সে ঢুকেছে। সীমা কোথায় দাঁড়িয়ে আছি আমরা, ঠিক আছে? আর 30 বছরে আপনার ওই সময় গিয়ে আপনি চার মুখ আমি না হলেও ঘরে গিয়ে আপনার কার্তিক মাসে প্রদীপ চালাবেন, ব্যাপারটা হচ্ছে, বুঝলেন? এটা মাথা খারাপ করার মতো কনসেপ্ট। স্যাটার্ন একটা হাউস মানে 30 ডিগ্রি কমপ্লিট করতে সময় নেয় 2.5 বছর, 2.5 বছর সময় নেয়, মানে 24 আর 6 কত হলো, 28 মাস ওর সময় লাগে 30 ডিগ্রি অতিক্রম, এই যাত্রাপথটাকে অতিক্রম করে। অতিক্রম করতে সময় লাগছে। চন্দ্রের কত লাগে, 2.25 দিন লাগে 30 ডিগ্রি। সূর্যের কত লাগে, 30 দিন লাগে। মঙ্গলের ধরুন এরকম 45 দিন লাগে। প্রত্যেকটা প্ল্যানেটে 30 ডিগ্রি যাত্রাটা কমপ্লিট করতে তো সময় লাগে। স্যাটার্নকে বলছে অতি দীপ্ত প্ল্যানেট, মানে পৃথিবী থেকে সব থেকে বেশি দূরে আছে।
তো এবারে দেখুন জোডিয়াকে সাইন আছে আপনার 12টা, 2.5 বছর করে যদি প্রত্যেকটা রাশিও অতিক্রম করে মানে 30 ডিগ্রি পথ, তাহলে এই যে মিনে আপনারও 30 বছর আগে ঢুকেছিল, তো কি হয়েছে? আপনি তখন কোন সব ভিখারি হয়ে গেছিলেন যে আজকে আপনি রাজা হবেন? ব্যাপারটা সেটা নয়। না যে না যে রাশিতে ঢোকে সেই রাশির কি কোনো অসুবিধা হয়? এবং সুবিধে অসুবিধে দুটোই হয়। কোনো প্ল্যানেট মীন 100% শুভ হয় না, কোনো প্ল্যানেট হান্ড্রেড মীন রাশি পার্সেন্ট তো নেগেটিভ। এমনিই ঢাইয়া চলছে। দেখুন মীন রাশি ঢাইয়া জ্যোতিষটা, চলছে না? এখন দাঁড়িয়েছে 7.5, কাল সর্প যোগ আর ঢাইয়া। বাকি সব প্ল্যানেট সাড়ে চলে সাথে যায়, চলছে। বাকি সব প্ল্যানেট আপনার চলে যায়। মাথা মাথা স্যার খারাপ করে দেয় এই 7.5 আর ঢাইয়া নিয়ে, মানুষকে আর না ভয় পাইয়ে আধমরা করে রেখে দিচ্ছে স্যার। হ্যাঁ, এবার ভয় খাচ্ছে পাবলিক। ওই যে বলেছিলাম ওই ওই দিন আপনার কি, যে ক্যাচ দা ইনকনভেনিয়েন্স অফ দ্য পার্টি। আপনি যদি কোনো পার্টির যদি ইনকনভেনিয়েন্স, দুর্বলতাটা যদি ক্যাচ করে নিতে পেরেছেন, আপনি রাজা। আর সেটাই প্রসেস চলছে। হুম। চার মুখের প্রদীপের ব্যাপারটা বুঝুন এবার। চার মুখের প্রদীপ ওই জন্য এইখানে আমি শুনি না স্যার ওইসব জিনিস, আর শোনাই ছেড়ে দিয়েছি। জানি না, কিন্তু চার মুখেরটা বলছি আপনাকে, যখন কোনো বাস্তু, বাড়ির নয় কিন্তু বাস্তু বলতে বাস্তু জমিটা যেটা আছে, কোনো ক্লায়েন্ট যখন মনে করুন কেনে, বা ও চেক মানে ধরুন একটা চয়েস করছে কোনো জায়গায়, আপনি একটা জমি চয়েস করছেন, বাড়ি বানাবেন বা কিছু একটা আপনি রেডি করুন, তখন দেখা হয় কি ওই বাস্তু জমিটার এনার্জি কিরকম। এনার্জিটা চেক করার জন্য করা হয় কি, 2-3টা প্রসেস থাকে, তার মধ্যে একটা চারমুখ প্রদীপ হয়। ব্যাপারটা কিরকম, একটা করা হয় আপনার মাটিটা গর্ত করা হলো, যে জমিটা আপনি নিয়েছেন ওটা ধরুন ফুট দেড়েক আপনি গর্ত করলেন, গর্ত করে যতটা মাটি বেরোলো ততটা মাটি যদি আবার ওর মধ্যে আমি ভরি, মাটিটা যদি একটা উঁচু মতো হয়, উঁচু মতো হয়ে থাকে, ওখানে উফ, পজিটিভ এনার্জি আছে, কি গ্রোথ আছে বলেছে! মাটিটায়। যদি মাটি, যতটা মাটি বেরিয়েছে ওইটা ঢাকা দিতে গিয়ে যদি ভেতরে ঢুকে যায়, মানে আরো মাটি দরকার ছিল, ওই জমি আপনি নেবেন না। ওখানে গেলে কিন্তু আপনার সব ঢুকে যাবে ভেতরে। কারণ ওইখানে বাস মানে ব্রহ্মা যে এনার্জিটা আছে, এনার্জি ফিল্ড ঠিক নেই। ও মারা গেছে, মানে মারা মারা গেছে ওই কথাটা বলবো না, এনার্জি ফিল্ড ধরুন ওর ঠিক নেই, গ্রোথ হবে না। সেকেন্ড জিনিস হচ্ছে আপনার গর্ত করে ওর মধ্যে জল ঢালা হয়। দেখতে হয় জলটা কত ফাস্ট ঢুকে যাচ্ছে। জল যদি ওইখানে দাঁড়িয়ে থেকে গেল, তার মানে জমির এনার্জি ঠিক নেই, ওখানে গ্রোথ হবে না। আরেকটা চেক করা হয়, কোনো একটা জায়গা ধরুন যখন জমিটা করা হলো, কোনো একটা এরিয়া আপনার পরিষ্কার টরিষ্কার করে নেওয়া হলো, ব্রহ্মস্থান যে জায়গাটা বেরোচ্ছে, ব্রহ্মস্থান মানে ওই জমিটা কত ডিগ্রিতে রয়েছে, কোন ফেসিং এ রয়েছে। কোন ফেসিং বলতে হয়, যদি ধরুন ফাঁকা মাঠের মধ্যে আপনি জমি কিনেছেন, কোন ফেসিং ধরবেন কি করে, কোনখানে মনে হচ্ছে যে ওর রাস্তা বেরোবে। পূর্ব দিকে যদি রাস্তা বেরোচ্ছে তাহলে ওটা ইস্ট ফেসিং হলো, নর্থের দিকে যদি রাস্তা বেরোয় তাহলে ওই প্লটটা নর্থ ফেসিং হলো। তখন ওর দেখে যে ওটা কত ডিগ্রিতে অবস্থান করছে, ওই ডিগ্রিতে অবস্থান দেখে ওর ব্রহ্মস্থানটা বার করা হয়। ব্রহ্মস্থানে চার মুখ প্রদীপ রাখা হয়, চার মুখ প্রদীপ রেখে ওইখানে আমরা সর্ষের তেল দেওয়া হয়, সর্ষের তেলেই জ্বালাতে হবে, আর কিছু জ্বালাবো না। বুঝতে পারলেন? ওইটা রেখে জ্বালি, দেখা হয় চারটে দিকের এনার্জি কি আছে। যে দিকের এনার্জিটা প্রবলেম হবে সেই দিকের প্রদীপটা হয় নিভে যাবে, কিংবা গর্ভ চলে যাবে, কিংবা ও খুব জোরে আপনার ব্লিঙ্ক করবে, একটা গন্ডগোল হবেই, মাস্ট। চার মুখ প্রদীপ ওই ক্ষেত্রে কাজে লাগে আমার বাস্তুতে। এবারে স্যাটার্ন ট্রানজিট করছে, আপনার চার মুখ প্রদীপ ঘরের মধ্যে জ্বালিয়ে আপনি পাবেন। এবার এখানে প্রবলেম কিরকম বেরোয়, কয়েকজনের যেটা জানা গেল, একজন করেছে কি বারান্দায় জ্বালিয়েছে, তার পাশেই ওর জুতোর র্যাক, প্রদীপ ওখানে গন্ডগোল হবেই। জুতো ফুতোর র্যাক, গ্যাস ফ্যাস আছে, ওইখানে এনার্জি বিলটাই ট্রাভেল করে রেখেছে, ওখানে পাশাপাশি ও জ্বালিয়েছে প্রদীপ, প্রদীপের গর্ভ চলে গেছে। আচ্ছা, এনার্জি ফিল্ড গন্ডগোল থাকলে কি প্রদীপের গর্ভ চলে? সব সময় না, অনেক সময় জ্বলে। যখন প্রদীপ জ্বালানো হয় শ্বাসটা নিয়ে হোল্ড করে তারপরে প্রদীপ জ্বালানো হয়। যারা দেখবেন নবরাত্রি করে একটা অখণ্ড প্রদীপ জ্বালায় 9 দিনের জন্য, অনেকের প্রদীপ দেখবেন যে জ্বালানো হয় প্রদীপের গর্ভ চলে যায়। ভালো করে যদি খেয়াল করেন তাহলে দেখবেন শ্বাস ছাড়ার সময় আপনি প্রদীপটা জ্বালিয়েছেন, ওই প্রদীপ দাঁড়াবে না, নেবে যাবে। পরীক্ষা করে দেখে নিন আপনারা, আপনারা দুটো ক্যান্ডেল জ্বালিয়ে পরীক্ষা করতে পারবেন। একদম সাইন্টিফিক্যাল ব্যাপার থাকে এটা, মানে আপনাদের সামনে চোখে আঙুল রেখে প্রমাণ করে দেখানো যায়। আপনার কাছে যেমন মুক্তাদি টি লাইট ক্যান্ডেল রয়েছে, দুটো টি লাইট নিন, শ্বাস হোল্ড করুন, দেশলাই জ্বালুন, একটা টি লাইট কে জ্বালান, আরেকটা আপনি
ছাড়তে ছাড়তে, শ্বাসটা ছাড়তে ছাড়তে দেশলাই জ্বালান, জ্বালিয়ে টি লাইটটাকে জ্বালান। দেখুন যেটা শ্বাস হোল্ড করে করেছেন ওই টি লাইট ক্যান্ডেলটা আপনার টানবে, আর যেটা শ্বাস ছাড়তে ছাড়তে আপনি জ্বালিয়েছেন ওটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, হবেই, কিংবা ওর কিছু গন্ডগোল হবে, নিভেও যেতে পারে। তো প্রদীপের গর্ভ চলে যাওয়ার ব্যাপারটা কিন্তু ওই ধরনের কোনো কিছু। আর স্যাটার্নকে, এটাও সত্যি কথা, স্যাটার্নকে কেউ কিন্তু আমন্ত্রণ করেন, ও হচ্ছে কার্মিক। কার্মিক মানে কি? কার্মিক মানে খুঁজে খুঁজে বের করবেন, আপনাকে খাটাবে। এখানে দেখুন কতগুলো আপনার এরও ব্যাপার থাকে, মানে পুরোটাই যে সবসময় আমরা সাইন্টিফিক্যাল, দেখুন সাইন্টিফিক্যাল লজিক্যাল যে কথাটা বলা হচ্ছে, সায়েন্স যেটা, ফিজিক্সটাকে তো আপনি জিও, আপনার বায়োলজি দিয়ে বিচার করতে যাবেন না। আপনি অনুপরমাণু জিনিসটাকে কি বায়োলজিক্যাল দিয়ে, মানে বায়োলজি দিয়ে বিচার করতে যাবেন? বায়োলজিও সায়েন্স, ফিজিক্সও সায়েন্স, ম্যাথও সায়েন্স, তাই না? বায়োলজির কোনো পার্ট রয়েছে ওইটা কি আপনি ফিজিক্স দিয়ে বিচার করবেন ওর সত্যতা? যে ফিজিক্স দিয়ে যদি এটা প্রুফ হয় বায়োলজিতে, তাহলে আমি বায়োলজিটাকে মানব। প্রত্যেকটা সাবজেক্টের নিজস্ব একটা একটা সায়েন্স থাকে, এবং ও ওই যুক্তিতে দাঁড়ায়। ধরুন ফিজিক্স নিজের যুক্তিতে দাঁড়ায়, নাকি বায়োলজির যুক্তিতে দাঁড়ায়, বায়োলজি নিজের যুক্তিতে দাঁড়ায়, নাকি ফিজিক্সের যুক্তিতে দাঁড়ায়। এই দুটো কিন্তু ম্যাথের যুক্তিতে দাঁড়ায় না, ম্যাথ কিন্তু এদের দুটো যুক্তিতে দাঁড়ায় না। দুয়ে দুয়ে চার, আপনার হার্ট যদি শ্বাস প্রশ্বাস নেয় তাহলে দুয়ে দুয়ে চার হবে, না হবে না। আমরা তো এই কথা বলি না। তাহলে এই ধরনের কথাটা বলাও ভুল আজকের তারিখে। ধরুন যে সবসময় সাইন্টিফিক্যাল সাইন্টিফিক্যাল ব্যাপারটাও, সায়েন্স মানে কি প্রত্যেকটা জিনিসের নিজস্ব একটা বিজ্ঞানের দিক থাকে, এবং ওটা বাস্তব দিক হতে হবে। স্যাটার্ন কি করে? স্যাটার্ন প্ল্যানেট, যে কোনো প্ল্যানেট আপনার ভালো না, যে কোনো প্ল্যানেট আপনার মন্দ। এবারে শনি নিয়ে বিরাট একটা দ্বন্দ্ব, ধরুন বড় হয়। দ্রৌপদীকে যদি দেখা হয়, দ্রৌপদীরও একটা ন্যাটাল চার্ট বের করে, ধরুন বের করা হয়, দ্রৌপদী ষষ্ঠে বৃহস্পতি ছিল, শনি ছিল না। আর ওই বৃহস্পতি কিন্তু ওকে লাইফে একটা জায়গায় হিউমিলিয়েট করেছে, অপমানিত করেছিল, যেটা মাথায় ভালো করে ঢোকা। কিন্তু ওর দেখবেন ডিগনিটি কোনোদিনও কম হয়নি, ও জিতেছিল। স্যাটার্ন কি হয়? স্যাটার্ন যেখানে বসবে তার ফলটা বাড়িয়ে দেবে, যেখানে ও বসবে তার বৃদ্ধি ঘটাবে। বৃহস্পতি যেখানে বসবে তার নাশ করবে, মানে যেখানে বসবে তার সর্বনাশ করে ছেড়ে দেবে। যেখানে ও দৃষ্টি দেবে তার গ্রোথ করবে। তাহলে এবার বলুন, শনি যেখানে বসবে তার গ্রোথ করবে, যেখানে দৃষ্টি দেবে তার ক্ষতি করবে। দুটো বিপরীতমুখী। এবার সবসময় আমাদের কিছু আমরা শুনি, আমরা শুনি এই সব করছে, বাকি মঙ্গল টঙ্গল আমার সব ঠিক ছিল। মঙ্গলের দশায় কারণ মঙ্গল হয়েছে দেখতেই পাইনি, মঙ্গলের দশায় সবার অমঙ্গলই হয়, প্র্যাকটিক্যাল বলছে। আর দোষ পড়ে শনি। শনির থেকেও ডেঞ্জারাস কি হয় জানেন তো? গুলিক। এটা তো কেউ বিচারেই যায় না, কেউ বলেও না। ন্যাটাল চার্ট যখন বিচার করা হয় আপনার গুলিক ছেড়ে দেয় সবাই। গুলিক স্যাটার্নের বাবা। গুলিক যে পজিশনে পড়বে ও আরো ডেঞ্জারাস ফল দেবে, আর ও দেবেই। গুলিক যেখানে পড়বে ও ডেঞ্জার, মানে গন্ডগোল পাকাবে। অতএব আমার রাশির প্রতি চললে কি হবে না হবে, স্যাটার্ন যার যার মীন রাশি, ধরুন ও যখন ওইটা দিয়ে ট্রানজিট করবে, চন্দ্র পার্টিকুলার যে ডিগ্রিতে আছে, কারণ 27°20'15" আছে, তো স্যাটার্ন যখন 27 ডিগ্রিতে ঢুকবে আলটিমেট ওকে এফেক্ট করবে, আলটিমেট হিট করবে ওই ডিগ্রিটাই ঢুকবে, ওকে বোঝাবে কিছু। ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন আসে, মানুষের ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন আপনি চিন্তা করুন কখন আসে। একটা ম্যাচিওর্ড লেভেলের লোকের কি চট করে ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন আসবে? যদি আসছে তাহলে জানবেন ও কিন্তু অ্যাংজাইটির শিকার অলরেডি। অনেক সময় দেখা যায় যে ষষ্ঠে বৃহস্পতি আপনাকে, মানুষকে আপনার অ্যাংজাইটি ডিপ্রেশন দিয়ে দেয়, শনি দেয় না। শনি ওর হয়তো অন্য জায়গায় বসে আছে, ও বেটার ফল দিচ্ছে। কলি যুগে আপনার শনি আর রাহু ছাড়া টাকা কে দেবে? বৃহস্পতি দেবে? দেবে না। বৃহস্পতি একটা লিমিটেড মানি দেয়, স্যাটার্ন আনকাউন্টেড মানি দেয়। ওর থেকে আপনার বেশি মানি দেয় রাহু। তা দুটো প্ল্যানেট কোথায় খারাপ? আনকাউন্টেড মানি যাদের কাছে আছে
রাহুর পজিশন ভালো, ডেফিনেটলি তার স্যাটার্নও ভালো। ও আনকাউন্টেড মানি দেবে, বৃহস্পতি দেবে না। একটা মোটামুটি ধরুন অনেক বছরের সার্ভে ইয়ে করে দেখা গেছে, আরো বড় অ্যাস্ট্রোলজাররা এটাই বলেছেন, বৃহস্পতি কোথাও যদি স্ট্রং থাকে আর বৃহস্পতি যদি মানি দেয়, এই যুগে দেখা যায় তার ব্যাংক ব্যালেন্স 1 CR অব্দি যেতে পারে। জাস্ট 1 CR ও লাইফে কমপ্লিট করবে, মানে ক্রস করবে, তার বাইরেও যেতে পারে। ওইটাই ওর লিমিট দেখা যায়। আগের একটা সময় 50 বছর আগে ওর একটা অন্য ধরনের ছিল। স্যাটার্ন যদি আপনার মানি দিচ্ছে, ও কিন্তু আনকাউন্টেড দেবে, ওইটা ক্রস করে বেরিয়ে যাবে। কিন্তু কম হয়েছে তো, তাই না? শনির দশাতে জেনারেলি আমাদের ধরুন এক্সপিরিয়েন্স হয়, এবার প্ল্যানেটটাকে ইউজ করতে হয়। ওখানে যদি আমি মানে বাড়ির দরজার সামনে চার মুখ প্রদীপ জ্বালালাম, এবার প্রদীপটা কি আসবে চিন্তা করুন, আপনি কি ইন্টেনশনে দিচ্ছেন। তো ওই ধরনের দেখুন, আমি যখন আমার লাইফে কিছু পজিটিভ জিনিস আনবো, প্রদীপ জ্বালানো খারাপ নয় আমি বলছি না। আপনি এই রিচুয়ালটা প্রত্যেক দিন করতে পারেন, আপনি ক্যান্ডেল দিয়েও করতে পারেন, একটা প্রদীপ দিয়েও করতে পারেন। এবার বাস্তুর যদি চারটে ডাইরেকশন থেকে আমি যদি প্রসপারিটি আনি, তাহলে তো বাস্তুর আমার চারটে ডাইরেকশনে এই প্রদীপ বসাতে হবে, তাই না? চারটে দিক থেকে আমি টানতে চাইছি, ওটা একটা রিচুয়াল হতে পারে, কিন্তু ওটা তো সেট করতে হবে আপনাকে। আর ওটা আমি আপনার, হ্যাঁ, স্যাটার্ন রিলেটেড এর কোনো কিছু প্রদীপ প্রদীপ জ্বালাতে গেলে আপনার সোর্সে তখন আপনার মানে তিল তিল দিয়ে করলে ভালো ছিল। আচ্ছা, আমাদের এখানে আর সব ধরনের তেল পাওয়া যায়, তেলের সমস্যা নাই, কিন্তু আমি যেটা করেছি সেটা ওই যে আপনার কুহেলি যে যে করে উনি উনি কালকে হঠাৎ করে বলছিল যে আপনারা আজকে এটা 8টা 1 মিনিটে 4 মুখল একটা প্রদীপে এটা জ্বালাবেন। তো এই হিসেবে আমি জ্বালিয়েছি। আর আপনাদের ইন্ডিয়াতে থেকেই একজন, ওনার নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, উনি কি কিন্তু বলবো, আপনি কি যে বলবো। কথাগুলো বললেন যে হ্যাঁ। ভালো মন্দ এরকম সবাইকে তো একদম মানে পেনিক করে দিছে, এটা কিছুই না, উনি কিন্তু